নমস্কার, ডিজিটালে জনতার দরবার। আমি অয়ন, নিউজ 18 বাংলায় অন্যান্য দিনের মতোই আপনাদের জানাই গুড ইভিনিং। সবাই নিশ্চয়ই ভালো আছেন। তবে আরজি করের ঘটনায় আজকে সুপ্রিম কোর্টের শুনানি ছিল। সেই সুপ্রিম কোর্টের শুনানিতে এই যে আর কবে প্রোগ্রামটার নাম দিয়েছি আজকে জনতার দরবারে, এক নম্বর হচ্ছে আর কতদিন পরে সিবিআই চার্জশিট দেবে। এটা একদম সুপ্রিম কোর্টই প্রশ্ন করেছে আজকে সিবিআই কে। আর কবে আমরা বিচারটা পাবো। সেকেন্ড হচ্ছে আর কবে কর্মবিরতি তুলবেন জুনিয়র ডাক্তাররা, নাকি আদৌ তুলবেন না। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে মধ্যরাতে প্রেস কনফারেন্স করে বিনীত গোয়েলকে সরানোর কথা, অর্থাৎ তাদের দাবি যেগুলো ছিল। আমি এক এক করে বলি: পুলিশ কমিশনারের অপসারণ, ডিসি নর্থের অপসারণ, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ, স্বাস্থ্য অধিকর্তার অপসারণ। এই চারজনের অপসারণ হয়ে গেছে। বিনীত কুমার গোয়েলের জায়গায় এসেছেন মনোজ ভার্মা। এডিজি আইন শৃঙ্খলা ছিলেন মনোজ ভার্মা, আর এডিজি আইন শৃঙ্খলা হলেন জাভেদ শামীম। মোটামুটি চারটে দাবি মেনে নেওয়া হয়েছে। এছাড়াও আজকে সুপ্রিম কোর্ট এই কর্মবিরতি মানে কাজে ফেরানো নিয়ে, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের কাজে ফেরা নিয়ে পরামর্শও দিয়েছেন। গত শুনানির দিন যে নির্দেশ দেওয়া হয়েছিল, অর্থাৎ বিকেল 5টার মধ্যে জয়েন করুন, না হলে রাজ্য যদি অ্যাডভার্স অ্যাকশন নেয় তাহলে সুপ্রিম কোর্ট কিছু বলতে পারবে না, সেটার মডিফাই করেনি। বলেছে যে তোমরা আলোচনা করো, তোমরা আলোচনা করে একটা কিছু ঠিক করো, ঠিক করে তোমরা যা ভালো বোঝো করো। কর্মবিরতি তুলে নেওয়ার কথাই বলা হয়েছে সুপ্রিম কোর্টে পরোক্ষে। আর আজকে এখনো পর্যন্ত যা আমরা খবর পাচ্ছি, 4টের পরে জিবি মিটিং শুরু হয়েছে। জিবি মিটিং এ এখনো কোনো সিদ্ধান্ত সামনে আসেনি। যদি আপডেট কিছু হয় অবশ্যই এই লাইভের মাঝেই আমি আপনাদের দিতে থাকবো। এই সময় আমার সাথে রয়েছেন যারা দুজন, সে দুজনের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেস মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং স্নেহায়ন সরকার বিজেপি মুখপাত্র, দুজনকেই স্বাগত জানাই। তবে তার আগে একবার দেখাই, সুপ্রিম পরামর্শের পরেও, এই দাবি মেনে নেওয়ার পরেও দুজন, অর্থাৎ আন্দোলনকারীদের অন্যতম মুখ পরিচয় পণ্ডা এবং রুমেলিকা, তারা কি বলছেন দেখাবো, তারপরে আলোচনায় আসবো। চাই বিনীত গোয়েল একজন পুলিশিং হিস্ট্রির ফেলিয়ার। তাকে আমরা অপসারণ করার দাবি এই জন্য রেখেছিলাম যাতে তার উপর একটা পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয়। তাকে কার্যত প্রমোশন মতন দেওয়া হলো। এটাকে আমরা আন্দোলনের স্পিরিট এবং আন্দোলনকারীদের স্পিরিটের এগেনস্টে প্রতারণা হিসেবে দেখছি। যে কোনো আধিকারিককে তার পদ থেকে অপসারণ করে, যিনি কার্যত অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার, তাকে নিজের পদ থেকে অপসারণ করে যদি পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয় তাহলেই আমাদের একমাত্র মোটো স্যাটিসফাইড হবে, মোটো জাস্টিফাইড হবে। এর বাইরে কোনো কিছু যদি করা হয় তাহলে সেটাই আন্দোলনকারী বা এই আন্দোলনের সাথে ইনজাস্টিস করা হবে বলে আমার মনে হয়। কোনোদিনই কর্মবিরতি তুলে নেওয়ার চিন্তাভাবনা ছিল না। আমরা সবসময় বলে এসেছিলাম যে জেনারেল বডি মিটিং করে আমরা জানাবো যে কর্মবিরতি উঠবে উঠবে না, এই ধর্ণামঞ্চ থাকবে থাকবে না। এই যে 5 দফা দাবি মেনে নেওয়ার নাম করে যে প্রতারণাগুলো হচ্ছে, এগুলো ডেফিনেটলি আমাদের মধ্যে ক্ষোভের জন্ম দিচ্ছে। প্রতারণার কথা বললেন। আসলে যিনি, যাকে সরানোর দাবি ছিল বিনীত গোয়েলকে, তাকে করা হয়েছে এডিজি এসটিএফ। তাতেই গোঁসা জুনিয়র ডাক্তারদের, তারা বলছেন প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। প্রমোশনের কথা বলছেন। আমি জানি না এটা প্রমোশন কিনা, বলতে পারবেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আর আরেকজন আন্দোলনের অন্যতম মুখ, তিনি কি বলছেন একবার দেখাবো। বারংবার বলেছি যে ব্যক্তিগুলি থাকাকালীন, প্রশাসনিক পদে থাকাকালীনই এই দুর্নীতি চক্র হয়েছে। এই ব্যক্তিগুলি তার জন্য সম্পূর্ণভাবে দায়ী। অতএব এই ব্যক্তিগুলি প্রশাসনিক স্তরে থাকলে আমরা আশঙ্কা করছি যে পরবর্তীকালেও সেই দুর্নীতি, এই সিন্ডিকেট রাজ, এই ভয়ের বাতাবরণ থেকে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবং এই ঘটনাগুলির আবার রিপিটেশন হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা নিজেদের মধ্যে আলোচনা করবো। আমরা যদি কোনো রকম ভাবে এই সম্ভাবনার কোনো আশঙ্কা করি, আমাদের আন্দোলন চলবে। তাহলে প্রদীপ্ত, গতকাল এত ঘন্টা ধরে মিনিটস লেখা হলো, বৈঠক হলো এবং তারপরে সমস্ত কিছু ঘোষণা করা হলো, আজকে ব্যবস্থা নেওয়া হলো, পদক্ষেপ করা হলো। তারপরেও তারা কিন্তু তাদের জায়গায় বলছেন কর্মবিরতি তুলে নেওয়ার কথা ছিল না, এবং তার সঙ্গে সঙ্গে বলছেন যে প্রতারণা করা হচ্ছে। অ্যাকচুয়ালি প্রতারণা শব্দটা নিয়ে না খুব কালকে থেকেই বুঝতে পারছিলাম যে এরকম কিছু একটা আসতে চলেছে। কারণ বেরিয়ে যাওয়ার পরেই তারা লাইভ যে ভিডিওটা তাদের বাস থেকে করলেন, সেখানেই তারা একটা ইঙ্গিত দিয়েছিলেন। একটা জায়গায় তারা প্রতারণা করছেন কে, সেটা প্রশ্ন যেমন পরের দিকে উঠবে, সমস্যার সঙ্গে একটা প্রশ্ন উঠবে যে ব্ল্যাকমেল কোথাও হচ্ছে কি, কোথাও গিয়ে কি মানে রোগীদের বা সাধারণ গরিব মানুষদের সামনে রেখে
কোথাও গিয়ে কি মানে নিজেদের যে মানে ভগবানের রূপটা, সেই রূপটাকে সামনে রেখে কোথাও গিয়ে কি ব্ল্যাকমেল হচ্ছে, এই প্রশ্নটাও কিন্তু আজকাল জনমানসে ঘোরাফেরা করছে। তৃণমূল কংগ্রেস সবসময় যেটা মনে করছে যে ডাক্তারদের যে দাবি, ডাক্তার যে আন্দোলন, তার যে কনফিডেন্স বিল্ডিং এর জায়গাটা, সেটা সব থেকে বেশি জরুরি। এবং সেই কনফিডেন্স বিল্ডিং এর জন্য এডিজি মানে এসটিএফ এ পাঠানো হলো সিপি কে। এখন যে কেউ গুগল সার্চ করে নিক, যে যারা বড় পড়াশোনা করেছেন তারা জানেন যে এসটিএফ আর কলকাতা সিপির মধ্যে আকাশ পাতাল একটা পার্থক্য থাকে। প্রশাসনিক পদে যারাই পড়াশোনা করেছেন, আসলে ডাক্তারবাবুরা সায়েন্সের ছাত্র, তো প্রশাসনিক পড়াশোনা করলে আর একটু হয়তো বোঝা যাবে, বা যারা ডাক্তারবাবুদেরই প্রশাসনিক পদে ছিলেন, যারা মন্ত্রণার ক্ষেত্রে ভূমিকা নিচ্ছেন, তারাও যদি একটু তাদের বলে দেয় যে প্রশাসনিক ক্ষেত্রে কে ভূমিকা পালন করতে পারে বেশি বড় করে। মন্ত্রণার ক্ষেত্রে কারা ভূমিকা নিচ্ছে? না, সম্ভাবনা তো আছে, কারণ বড় ডাক্তাররা সবসময়, যারা সিনিয়ররা, তারা বলেছেন যে যদি জুনিয়রদের ক্ষেত্রে পিউনিটিভ অ্যাকশন নেওয়া হয় আমরা গণ রেজিগনেশন দেব। তার মানে বড়রা গাইড করছেন, মানে সেই আচ্ছা, বড়রা সিনিয়র কেউ ডাক্তাররা, কেউ বড়রা গাইড হ্যাঁ করছেন। আমি অতনু গাড়িতে আছে, অতনুর সঙ্গে কথা বলবো একটু। অতনু নিশ্চয়ই শোনা যাচ্ছে, আমি আশা করি। হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ যদি হ্যাঁ, না আমি অডিবল, আমি অডিবল। হ্যাঁ, একদম 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 হ্যাঁ অডিবল। হ্যাঁ কিন্তু হ্যাঁ, বলো। বিষয়টা হচ্ছে যে এত কিছু মেনে নিলেন মুখ্যমন্ত্রী, আজকে সরিয়ে দেওয়া হলো সবাইকে, যাদের যাদের দাবি ছিল। তারপরেও কিছুক্ষণ আগে বাইট শোনালাম জুনিয়র ডাক্তারদের, তারা বলছেন যে এই এই পুলিশ কমিশনারের মতো একটা পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে এডিজি এসটিএফ করা হয়েছে। তারা বলছেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তারা বলছেন কর্মবিরতি পালন, কর্মবিরতি উঠিয়ে নেওয়ার কথা কখনো ছিল না। এটাই কি ভবিতব্য? অয়নদা, এটাই হওয়া উচিত? অয়নদা, গতকাল যখন মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তাররা গেলেন মিটিং করতে, মিডিয়াতেই দেখলাম জুনিয়র ডাক্তারের প্রতিনিধিরা তারা বলার সময় একদম সরাসরি বলেই তারা গেছিলেন যে আমাদের যে, তাদের যে 5 দফা দাবি বলে তারা বলছেন যে, তারা বলছেন আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ সেখানে পরিষ্কারভাবে 5 দফা দাবির মধ্যে তো কর্মবিরতি কন্টিনিউ করা বা কর্মবিরতি তুলে নেওয়া কোনোটাই তাই সেই 5 দফা দাবির মধ্যে ছিল না। কাজেই খুব স্বাভাবিকভাবে এই কর্মবিরতি নিয়ে সেখানে আলোচনা হবে না। এবং ডাক্তারবাবুরা, যার আমরা দেখেছি গতকাল মিডিয়াতে, জুনিয়র ডাক্তারবাবুরা বেরিয়ে সরাসরি বলেছেন যে আমরা জিবিতে আলোচনা করব, জিবিতে আলোচনা করে আমরা জানাবো যে আমাদের পরবর্তী পদক্ষেপ রিগার্ডিং কর্মবিরতি কি হবে সেটা। এবং যদি এবার মানে সোফার বিনীত গোয়েল ইজ কনসার্ন, মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকে হচ্ছে পানিশমেন্ট পোস্টিং এর বদলে প্রাইস পোস্টিং এ বিশ্বাসী। এই সন্দীপ ঘোষকে যখন অধ্যক্ষ থেকে সরানো হলো, সন্দীপ ঘোষকে অধ্যক্ষ থেকে সরিয়ে 4 ঘন্টার মধ্যে প্রাইস পোস্টিং দিয়ে আরেকটা মেডিকেল কলেজের অধ্যক্ষ করে পাঠিয়ে দেওয়া হলো। বিনীত গোয়েলের সময় আমরা যা প্রেস মিটে শুনলাম, আমরা তো ভিতরে আলোচনা শোনার সুযোগ নেই, প্রেস মিটে মাননীয়া বলছেন যে বিনীত গোয়েল যে দপ্তর চেয়েছে আমি তাকে সেই দপ্তরই দিয়েছি। তার মানে বিনীত গোয়েলের যে অপরাধ, এই সমস্ত একটা যে ধর্ষণ খুনের বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত থাকার যে অপরাধ, যে কথা হচ্ছে বারবার করে ছাত্রছাত্রীরা বলছে, সাধারণ মানুষ বলছে, সেই টোটালটাকে উনি নক্কার করে, মানে নস্যাৎ করে দিয়ে বিনীত গোয়েলের পছন্দ মতো জায়গায় হচ্ছে তাকে পাঠিয়ে দিলেন। আবার কদিন আগে বলছিলেন এই বিনীত গোয়েল নাকি 7 দিন আগে আমার কাছে, মানে তার কাছে এসেছিলেন পদত্যাগ দিতে, তিনি দেননি, যে পুজোর ট্রাফিক সামলাতে হবে বলে। তার 7 দিনের মধ্যে হচ্ছে পুজোর ট্রাফিকের কথা ভুলে গিয়ে বিনীত গোয়েলের পছন্দসই জায়গায় হচ্ছে পোস্টিং দেওয়া হলো। যে স্বাস্থ্য দপ্তরের যে অধিকর্তা দুজনকে পাঠানো হলো, তাদেরকে কি বলা হলো, তারা অনেক কাজ করেছেন, তাদেরকে সম্মানের সঙ্গে সরানো হলো। অর্থাৎ এই লোকগুলোর প্রতি যে অভিযোগ, এই লোকগুলো দীর্ঘদিনের দুর্নীতি থেকে শুরু করে তিলোত্তমার খুন ধর্ষণের বৃহত্তর ষড়যন্ত্র যে থাকার জায়গা থাকতে পারে, সেই সমস্তটা নস্যাৎ করে দিয়ে প্রাইস পোস্টিং, পছন্দসই পোস্টিং, সম্মানীয় পোস্টিং দিলেন। তাহলে ঘুরি পথে মুখ্যমন্ত্রী আরো একবার দেখিয়ে দিলেন এই রাজ্যের সরকার অপরাধীদের পক্ষে। জুনিয়র ডাক্তার হোক বা বিরোধীরা এই স্বরই রাখবে, এটা স্পষ্ট প্রদীপ্ত। প্রাইজ পোস্টিং, এবং এই যে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেইটাকেই এরা হাতিয়ার করছে, যে আসলে এদেরকে সম্মান জানানো হচ্ছে, অসম্মানিত করা হবে না। না, ঠিক ঠিক উল্টো ভাবে যে প্রশ্নটা এবার আসছে, দেখবেন কালকে বিখ্যাত বিখ্যাত সব মানুষেরা, যারা একসময় আবার বিজেপির ইয়েও ছিলেন, মুখপাত্রও ছিলেন, বা সিপিএম এরও মুখপাত্র ছিলেন, এরা পোস্ট করেছে ফেসবুকে। তার মানে কি এটা মেনে নেওয়া হলো যে এদেরকে সরানোর যে কথা, যে এরা তার মানে ওই ষড়যন্ত্রের সঙ্গে বা প্রমাণ লোপাটের বিষয়ে যুক্ত ছিল? মানে উকিল বাবুদের একটা অদ্ভুত চাল, যে যে স্টেপ নিলে বলবে প্রাইস পোস্টিং, একটা স্টেপ নিলে, আরেকটা স্টেপ নিলে বলবে যে ষড়যন্ত্র হয়েছিল, সেটা মেনে নিল।
কোনটা সত্যি? মানে এই যে দুমুখী খেলাটা খেলা হচ্ছে প্রশাসনকে চাপে ফেলার জন্য, সেটা বোঝা যাচ্ছে। তাহলে এটা প্রতারণা প্রশাসন কাদের চাপে তরফ পড়ার থেকে, মতো কাজ করলে সেটা চাপে পড়বে। আমি বলি তোমার সময় বলিনি, আঙুল তুলে বলে রেখেছিলাম। না। প্রশাসন চাপে পড়ার জন্য যে কাজ করেছে সেই চাপ 34 বছরে এমন জায়গায় গিয়েছিল বর্তমানে শূন্য হয়ে রয়েছে। আমাদের বক্তব্য ওখানে নয়, আমাদের বক্তব্য আমরা রেসপন্সিভ, আমরা অ্যাকাউন্টেবল, আমরা উত্তর দিয়েছি, আমরা ব্যবস্থা নিয়েছি। এটা আজ তুমি অব্দি রেসপন্সিভ ভারতের বলছো না, তুমি রেসপন্সিভ বলছো না, আমি বলছি তাহলে তাহলে তো জুনিয়র ডাক্তারদের এতদিন ধরে বসারই কথা নয়, আগেই মেনে নেওয়া হলো না কেন? সেইখানেই তো আমরা বলছি যে কোথাও গিয়ে মিসকমিউনিকেশন হচ্ছে, কোথাও গিয়ে তাদের সঙ্গে কনফিডেন্স বিল্ডিং মেজার্স এর যে জায়গাটা সেটা নেওয়ার কথা বলা হচ্ছে, এবং বারবার 5 বারে গিয়ে আমরা সম্ভাবনার জায়গাটা পেয়েছি যে কনফিডেন্স বিল্ডিং মেজার্স এর জায়গা। এবং তোমরা দেখেছো আজকেও সুপ্রিম কোর্টে কপিল সিব্বল পরিষ্কারভাবে তার যে এফিডেভিট সেটাও দিয়েছে, স্বাস্থ্য দপ্তরের এফিডেভিট, যে সুরক্ষার জন্য ঠিক কি কি ব্যবস্থাপনা করা হয়েছে। এবং সেখানে একটা ভাইটাল পয়েন্ট কপিল সিব্বল যখন বলছেন, তখন প্রধান বিচারপতি বলছে যে একজন কন্ট্রাকচুয়াল কর্মী দ্বারা একটা এরকম জায়গা হলো, তাহলে সেই কন্ট্রাকচুয়াল কর্মীকেই আপনি আবার দায়িত্বে আনছেন। তার মানে কোথাও কি সিবিআই তাদের থামবন্দি জায়গায় এটা দিয়েছে যে কন্ট্রাকচুয়াল কর্মী এটা করেছে বা একজনই এটা করেছে, আর এখানে এসে বাকিরা বলছে যে না বিশাল বড় ষড়যন্ত্র, বিশাল বড় পুলিশের ভূমিকা রয়েছে। কোনটা বুঝতে পারছি আমি না। আমি স্নেহায়নের কাছে যাব, স্নেহায়নের নেটওয়ার্ক সম্ভবত প্রবলেম করছে। আমি অতনু আসছি। আমি আছি লাইনে। হ্যাঁ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কি নির্দেশ দিলেন, কি বললেন, বা পর্যবেক্ষণ কি বললেন, কি মন্তব্য করলেন কর্মবিরতি তুলে নেওয়া নিয়ে, কাজে ফেরা নিয়ে, রিটার্ন টু ওয়ার্ক অর্থাৎ কাজে ফেরা নিয়ে, ডাক্তারদের কাজে ফেরা নিয়ে কি মন্তব্য করলেন একবার দেখাবো। Conditions for them to come back to work. Yes, yes. We have recorded their assurance Yeah. that now that you have said that there will be no vindictive or adverse action, they will take a decision to come back to work. Yes. Let them now do whatever they have to do to implement that assurance and come back to work. স্নেহায়ন, কি মনে হয় সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছেন? অবশ্যই পারসেপশন যা এখন সাধারণ মানুষ যথেষ্ট সেন্সিটিভ বিষয় হয়ে এসছে, সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী আমার মনে হলো যে পর্যবেক্ষণ রেখেছেন, মন্তব্য রেখেছেন, কিন্তু জুনিয়র ডাক্তারদের তো এবার একটু অন্তত নামা উচিত। না দেখুন অয়নদা, আমরা প্রথম থেকে যেটা মনে করেছি, আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যা হাল, জেলার হাসপাতালগুলো যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে, তাতে মানুষ বা সাধারণ মানুষ বা গরিব মানুষ কিন্তু ডিপেন্ড করে থাকে এই কলকাতার 7-8টা মেডিকেল কলেজ বা হাসপাতালের উপর। তো আমরা মনে করেছি যে অবশ্যই এই জটিলতা কাটতে হবে, জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, এটা ঠিকই, কিন্তু তার সাথে এটাও মনে রাখতে হবে যে জুনিয়র ডাক্তারদের যে দাবি দাওয়া সেগুলোকেও কিন্তু লুক আউট করতে হবে। এবং দেখুন সুপ্রিম কোর্টও কিন্তু আজকে একটা প্রশ্ন করেছে কপিল সিব্বলকে। না আমি আপনাকে বলছি, দেখুন মুখ আর মুখোশের মধ্যে মুখ আর মুখোশের মধ্যে ডিফারেন্স আছে। জুনিয়র ডাক্তাররা যখন বারবার লাইভ স্ট্রিমিং এর কথা বলা হয়েছিল, তখন তাদেরকে বাহানা দেখা হয়েছিল সুপ্রিম কোর্টের। আজকে সুপ্রিম কোর্ট নিজে লাইভ স্ট্রিমিং বন্ধ করার বিপক্ষে রায় দিয়েছে। তারা বলেছে দিস কেস ইজ অফ আ পাবলিক ইন্টারেস্ট। তাহলে সেখানে কি কথা হচ্ছে, যেখানে বিচার হচ্ছে সেটা যখন সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং করছে, শুনানিটা যে ওপেন ক্যামেরা হবে বা ওপেন হবে, ওপেন কোর্ট, সেইটা বলেছেন। শুনানিটা সাধারণ মানুষ দেখতে চান, সেই কারণে বলেছেন। দেখতে পাচ্ছে তো। হ্যাঁ, শুনানিটা যদি সাধারণ মানুষ লাইভ স্ট্রিমিং এ দেখতে পারে, তাহলে জুনিয়র ডাক্তারদের সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকটা কেন লাইভ স্ট্রিমিং হতে পারবে না? ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে, সুপ্রিম কোর্ট আরেকটা পয়েন্ট বলেছে যে অবশ্যই জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, কিন্তু তার সেফটি সিকিউরিটি নিয়ে রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছে? আগের হিয়ারিং এ যখন তাদেরকে বলা হয়েছে শুধুমাত্র বাজেটারি অ্যালোকেশন করলে হবে না, তোমাদের স্টেপস কি কি নিয়েছো? আরজি করে 415টার মতো সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা ছিল, কটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে? ফিমেল ডক্টরদের জন্য রেস্টরুম কি তৈরি করা হয়েছে? সেপারেট টয়লেট ফর মেলস এন্ড ফিমেলস কি তৈরি করা হয়েছে? এই পয়েন্টগুলোও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শুধু জুনিয়র ডাক্তারদের ওপর দোষ চাপালে হবে না, তাদের সেফটি এন্ড সিকিউরিটি বা তাদের দাবি দাওয়াগুলোও কিন্তু আমাদেরকে কিন্তু দেখতে হবে যে উইদাউট সেফটি এন্ড সিকিউরিটি। আজকে একটি ছেলে বা মেয়ে, সে এতদিন পড়াশোনা করে আজকে একটি হাসপাতালে বা একটা মেডিকেল কলেজে পড়াতে আসছে।
সেফটি অ্যান্ড সিকিউরিটি অবশ্যই কি হলো সেটা কার সুপ্রিম কোর্টে দায়িত্ব? আমরা দেখাবো। প্রধান বিচারপতি কি পর্যবেক্ষণ করলেন আমি আসবো স্নেহান, অতনুর কাছে যাব। অতনু, কি এলো গেল লাইভ স্ট্রিমিং হলো না বলে এখনো পর্যন্ত যা মনে হচ্ছে, মিনিটস পুরো রেকর্ড হলো, 2 ঘন্টা ধরে আমরা দেখলাম, লেখা হলো, রেকর্ড এর হলো, তাদের কাছে আছে জুনিয়র ডাক্তারদের, তারপরেও জুনিয়র ডাক্তাররা কি একটু নমনীয় হতে পারেন না সাধারণ মানুষের কথা ভেবে, গরিব মানুষের কথা ভেবে? অয়নদা, আজকের মামলাটা বা আজকের যে হিয়ারিংটা, তার একটা তাৎপর্য আবার এটাও আছে। আজকে জুনিয়র ডাক্তারবাবুদের হয়ে যিনি সওয়াল করলেন কোর্টে, ইন্দিরা জয়সিং, ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিন্তু লাইভ স্ট্রিমিংটা চালু করিয়েছিলেন, যার পিটিশনের উপর ভিত্তি করে হচ্ছে সুপ্রিম কোর্ট লাইভ স্ট্রিমিং বা যে কোনো সাবঅর্ডিনেট সব কোর্টে যে লাইভ স্ট্রিমিং এর প্রভিশন